গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। তো আজকে এখন ঘড়িতে সময় বলছে রাত 3টে। তো আমরা আজকে বেরোবো কলকাতা থেকে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য শিলিগুড়ি অবধি আছে। তো মোটামুটি লাগেজ সব প্যাক হয়ে গেছে। ত্রিনা এখন একটু কফি টফি বানিয়ে নিচ্ছে, যেটা আমরা রাস্তাতে গিয়ে খাওয়ার জন্য, আর ব্রেকফাস্টও বানিয়ে নিচ্ছে, কারণ আমরা ব্রেকফাস্ট জেনারেলি কোনো রেস্টুরেন্টে খাই না। তো এটা রাস্তাতেই কোথাও একটা খেয়ে নেবো। আর লাগেজগুলো সব প্যাক হয়ে গেছে, এবার শুধু লাগেজগুলো নেবো, বাইকে লোড করবো, তারপরে বেরিয়ে যাবো। বেশি লেট করবো না, মোটামুটি 3:30-এর মধ্যে বেরোনোর আমাদের প্ল্যান আছে। দেখা যাক শিলিগুড়ি ঢুকতে ঢুকতে কীরকম কী টাইম লাগে। ফাইনালি আমরা বেরোচ্ছি আমাদের নর্থ বেঙ্গল রাইডে। এখন ঘড়িতে বাজে প্রায় 3:40 মতো। এই এগোচ্ছি। হ্যাঁ, হয়েছে তো, দেখা যাক কতক্ষণ লাগে দেখি যেতে। আগে আমাদেরকে তেল নিতে হবে, তেল না নিলে হবে না। তেলটা নিতে হবে, এটা কোনো পেট্রোল পাম্প খোলা আছে নাকি দেখতে হবে আগে। এবারে তেলটা নেওয়া হয়নি আগে থেকে, না হলে প্রত্যেকবারে তেলটা ভরিয়ে রাখি, এবারে আর তেলটা ভরিয়ে রাখা হয়নি। দেখা যাক কোথায় পেট্রোল পাম্প খোলা পাই। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, কিন্তু মারাত্মক গরম, এত গরম মানে সে ঘাম হচ্ছে প্রচুর, হিউমিড ওয়েদার পুরো। তো আমরা ফাইনালি উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদেরকে বেশ খানিকটা যেতে হবে, তারপরে আমরা ডান দিকে বড়জাগলির রাস্তাতে উঠবো। এই সাইডে বেশ ভালোই কুয়াশা আছে, ভোরের দিকে বেশ ভালো মতো কুয়াশা আছে। এটা বহরমপুর বাইপাসটা ক্রস করেই একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প পেয়েছি। এটা বহুদিন ধরে বানাচ্ছিল, কিন্তু এখন আজকে দেখলাম খুলে দিয়েছে পেট্রোল পাম্পটা। আমরা ট্রাই করি যে প্রত্যেকটা ওয়াশরুম যখন ইউজ করি তখন রিলায়েন্সের পেট্রোল পাম্পগুলোই ইউজ করি। মানে তুলনামূলক অন্য কোম্পানির পেট্রোল পাম্পের থেকে রিলায়েন্সের পেট্রোল পাম্পগুলো ভালোভাবে মেনটেন করে। তো আমরা এবার বেরোচ্ছি বহরমপুরের থেকে। বহরমপুর অ্যাকচুয়ালি ক্রস করে গেছি, এবার যাচ্ছি টুয়ার্ডস ফারাক্কা। ক্রস করছি ফারাক্কা ব্রিজ, আর ডান দিকে ওই দূরে ওই ব্রিজটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে। ওই ব্রিজটা কয়েকদিন পরে হয়তো খুলে দেবে, দেখা যাক। এখন ব্যারেজে জল কম আছে যেটুকু দেখতে পাচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:30। আমরা মালদা বাইপাসের ধারে একটা জায়গাতে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা ব্রেকফাস্টটা ক্যারি করেছিলাম, তার সাথে কফি খাচ্ছি। এখানে আমাদের
ব্রেকফাস্ট কমপ্লিট, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটিপ করে, সেই জন্য এখন বেরোতে হবে আমাদেরকে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আমরা। ওট ওট ওট। হোমস্টেতে ফোন করেছিলাম, এবারের হোমস্টে আমরা শিলিগুড়িতে থাকবো না, শিলিগুড়ি থেকে একটু এগিয়ে গিয়ে সেবকের দিকে তরিবাড়ি বলে একটা জায়গা আছে, সেই তরিবাড়িতে একটা হোমস্টে আছে, রংলি হোমস্টে। সেই হোমস্টেতে ফোন করেছিলাম, ওরা বললো দুজনের অ্যারেঞ্জমেন্ট ওরা করে দিতে পারবে। তো বুকিং অ্যামাউন্ট আমি পাঠিয়ে দিয়েছি, তো আমাদের হোমস্টে বুকও হয়ে গেছে, আর কোনো ঝুট ঝামেলা নেই, নিশ্চিন্তে এবার যাব শিলিগুড়ি, তারপরে সেখান থেকে তরিবাড়ি। রাস্তায় আস্তে আস্তে দেখছি টায়ার পুরো ফ্ল্যাট, তো এখন টায়ারটাকে হাওয়া করতে হবে আর কি, সেটাই তার জোগাড়ই করছি। দেখি টায়ার ইনসুলেটর লাগালাম, হাওয়াটা ঢুকে নেই, না তো একবারে এই 12টা বেজে গেছে, কি জানে, দেখা যাক। ফাইনালি সলিউশন পাওয়া গেছে, একটা বড় লিক হয়েছিল, লিকটা সারানো হলো। দোকানে এসেছিলাম, এই যে দোকান, দাদা সারিয়ে দিয়েছে, পাঠানি কলকাতাতে যে আছে, পার্ট অফ রাইট, এটাই আর মানে পুরো আমার টায়ার ইনফ্লেটারটাই পাওয়ারে কুলাচ্ছিল না, ওটা হাওয়া দেওয়ার জন্য, এত বড় একটা গর্ত হয়ে গেছে, পুরো পেরেক ঢুকে বেরিয়ে গেছে টায়ার থেকে। মোটামুটি কিষানগঞ্জ অবধি রাস্তা, মোটামুটি কিষানগঞ্জের পরে ইসলামপুর পর্যন্ত, ইসলামপুর বাইপাস পর্যন্ত রাস্তা হচ্ছে সেই মানে সারানো হচ্ছে কাজ, এবারে কবে সারানো হবে জানি না। সেই কাজটা সারানো হয়ে গেলে পুরো রাস্তাটাই ভালো হয়ে যাবে। তো আমরা এখন ইসলামপুর বাইপাসে চলে এলাম। তো এর আগে খানিকটা রাস্তা 4-5 কিলোমিটারের মতো একটু খারাপ আছে রাস্তা, সেটা এখনও সারানো হয়নি, সারানো হচ্ছে। তো আমরা ইসলামপুর বাইপাস দিয়ে শিলিগুড়ির পথে যাচ্ছি। আমাদের মাঝখানে ওই পাংচারের জন্য আর ইসলামপুরে দাঁড়াতে পারবো না, একবারে শিলিগুড়িতে গিয়েই দাঁড়াবো। গোপ্রোতে হয়তো বোঝা যাবে না, কিন্তু দূরে হালকা হালকা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, দুই পাশে চায়ের বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা চলে যায়, দূরে পাহাড় দেখতে পাচ্ছি। এটা দেখার পরে মনে হয় যে কখন যাব পাহাড়ে, কখন উঠবো। আর বেশি কিলোমিটার নেই, আর 3 কিলোমিটারের মতো আছে বাগডোগরা, তারপরে আমরা শিলিগুড়ি ঢুকে যাব। শিলিগুড়ি ঢুকে তারপরে আমাদেরকে যেতে হবে সেবকের দিকে, কারণ আমরা যে হোমস্টেটা বুক করেছি সেই হোমস্টেটা সেবকে বেঙ্গল সাফারির যে গেট আছে, সেই বেঙ্গল সাফারি গেটের কাছে। এইটা দার্জিলিং মোড়, এখান থেকে বাঁ দিকে দার্জিলিং যাওয়া যায়, মানে রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে। আর আমি যাব হচ্ছে সোজা সেবক রোডের দিকে, ম্যাপও তাই বলছে। আর 11 কিলোমিটার বাকি আছে, 40 মিনিট বাকি। সিগন্যালে আটকে আছে এখন শিলিগুড়িতে। এটা তরিবাড়ি রাস্তা, এই তরিবাড়ি রাস্তাটা বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে বেঙ্গল সাফারির গেট এটা। হ্যাঁ, এইটা দিয়ে আমাদেরকে সোজা গিয়ে হোমস্টেটা ম্যাপে যেরকম দেখাচ্ছে সেরকম যাচ্ছি, দেখা যাক কতটা যেতে হয়। আমরা অবশেষে অনেক যুদ্ধ করার পরে এসে পৌঁছালাম রংলি হোমস্টে। এইটা হোমস্টে, দেখা যাক ওদেরকে ফোন করে জিজ্ঞেস করি কোথায় বাইকটা রাখবো, আর রেখে আমরা খেতে বেরোতে হবে, কারণ আমরা দুপুরের লাঞ্চটা ভেবেছি করবো না এখানে, ওইটা আমরা সেবকে মোমো দিয়েই করব। এটা রংলি হোমস্টে, এটা আমাদের একটা রুম পেয়েছি। রুমটা হচ্ছে খানিকটা এরকম, একটা বড় খাট আছে, দুজন শোয়া যাবে এটাতে, একদম সাজানো গোছানো আছে, এসি আছে, এসির চার্জ এক্সট্রা 500 টাকা করে। আমি পরে ট্যারিফটা বলছি। এখানে আমাদের এই জ্যাকেটগুলো খুলে রেখেছি, এখানে একটা সিঙ্গেল বেডও আছে এইভাবে, আর এখানে একটা টেবিল আছে, ছোট্ট বেড টেবিলের মতো, সুন্দর। অনেকদিন পর এই সেবকের জঙ্গলের মাঝখান দিয়ে বাইক চালাতে দারুণ লাগছে। সেই যখন ইস্ট সিকিম গেছিলাম তখন এই সেবকের জঙ্গলের মধ্য দিয়ে গেছিলাম NH10 ধরে সিকিম, আর এবার এসেছি নর্থ বেঙ্গল, এবার সেবক দিয়েই যাব। তো এইখানে
বাইক চালাতে অসাধারণ লাগছে। আর জায়গাটা অসাধারণ, পুরো একদম ডেন্স ফরেস্টের মতো ফরেস্ট, মানে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আর এইগুলো পুরোটাই এলিফ্যান্ট ক্রসিং জোন, তো সেই জন্য অনেক সাবধানেও গাড়ি চালাতে হয়। পুলিশও আছে, ফরেস্ট গার্ডও আছে, সবই আছে, রাস্তার ধারে ধারেই মোটামুটি আছে। এইটা অ্যাকচুয়ালি মেন রোড যেটা কানেক্ট করে সিকিমকে, মানে সব থেকে কম সময়ের মধ্যে সিকিম যাওয়া যায়, NH10কে কানেক্ট করে। তো এইটাই, এই জন্য এই রোডটা বেশ বিজি থাকে মোটামুটি। এসে গেছে এই দোকানটায়, আগে খেয়েছিলাম আমার যখন সিকিম গেছিলাম, তো আবার খাবো। মোমোটা দারুণ প্যান ফ্রাইড মোমো, এটাই লাস্ট। স্টিম মোমো, ঝোল মোমো খাওয়া হয়ে গেছে। বল কি আর কিছু, আমি খাই আর কিছু খাবি? আনারস। ঠিক আছে, এটা খাই আগে, তারপর দেখা যাবে। হোমস্টেতে চা আর বিস্কিট দিয়েছে। আমাদেরকে জিজ্ঞেস করলো যে চারা খাবে নাকি, বললাম শুধু আদা দিয়ে দুধ চা খেতে পারি, তো সেটাই বানিয়ে দিয়ে গেছে। ভালো খেতে কুকিজটা। হুম, করাচি বেকারি ওসমানিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই হোমস্টেগুলোতে এই কাপগুলো খুব সুন্দর দেয়, একদম দারুণ লাগে। দুর্দান্ত চা হয়েছে। আজকে আমরা সেবকে আছি রুংলি হোমস্টেতে। এই প্রথম আমার হোমস্টেতে থাকার একটা স্বপ্ন সার্থক হলো, সেটা হচ্ছে কোনো হোমস্টেতে স্ন্যাক্সে মোমো দিয়েছে। এবার এটা চিকেন না ভেজ জানি না, খেয়ে দেখতে হবে কীরকম, তবে যাই হোক মোমো দিয়েছে, এটা একটা জানা গেল যে সেবকের মধ্যে এমন একটা হোমস্টে আছে যেটাতে স্ন্যাক্সে মোমো দেয়। না, মোমোগুলো চিকেন মোমো ছিল, অসাধারণ টেস্ট। খেয়ে নিয়েছি অনেকগুলো মোমো, আর দুটো পড়ে আছে। টিনা বললো আর কিছু খেতে পারবে না, কারণ খেলে আর রাতে ডিনার করতে পারবে না, তো বাকি মোমোগুলো আমিই খেয়ে নেবো। আজকে আমার একদম এই হোমস্টেতে থাকা পুরো সার্থক। এখন ঘড়িতে 10:30 বাজে, তো আমরা এই জাস্ট এইমাত্র খেয়ে এলাম, কারণ আমাদেরকে ঠিক 8টা 8:30 করে এদের স্ন্যাক্সে চিকেন মোমো দিয়ে গেছিলো। তো সেই মোমোগুলো খাওয়ার পরে একদম পেট ভার হয়ে গেছিলো। আমরা বলেছিলাম একটু লেট করে ডিনার করতে যাব, তো এই মাত্র আমরা ডিনারটা কমপ্লিট করে আসলাম। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, আর একটা চিকেন, দই চিকেনের টাইপের একটা রান্না করেছিল। অসাধারণ টেস্ট করেছিল, অসাধারণ টেস্ট। আর তার সাথে পাঁপড় ছিল, স্যালাড ছিল। তো আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকালে আমাদেরকে কালিম্পংয়ের দিকে যাত্রা শুরু করতে হবে। তো কালকে ভাবছি আমরা কাফের গাঁওয়ের দিকেই যাব। আর তো আজকের গল্প মোটামুটি এইটুকুই। দেখা হবে কালকের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।